যখন সঙ্গী বানায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি ফিকশন হরর স্টোরিজ। আজ তোমাদের জন্য থাকছে লেখিকা মৌরুই দাসের কলমে ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি সিরিজের প্রথম গল্প। তোমাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, তোমরা অনেকেই গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো গল্প আসবে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তার সাথে কমেন্ট সেকশনের পাশে হাইপ বাটন প্রেস করতে একদম ভুলবে না। চলো আর কথা নয়, সরাসরি গল্পের কথা। আজকের গল্পে কথকের ভূমিকায় থাকছে অচ্যুতা, গল্পের সূত্রধর আমি তনয় ঘোষ। তাহলে শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা মৌরুই দাসের কলমে অপরাধের গন্ধ গল্পটি। স্যার, নিউ মার্কেটে একটা কাপড়ের গোডাউনে আগুন লেগে গেছে। দমকল বাহিনীকে ডাকা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আপনি আসুন স্যার, কিছু লোক মনে হয় আগুনে ফেঁসে গেছে। আপনি কে বলছেন? আমি স্থানীয় দোকানের একজন মালিক বলছিলাম স্যার। ঠিক আছে, আমি আসছি। এই বলে ফোনটা কেটে কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি কয়েকজন কনস্টেবলকে নিয়ে সেই জায়গায় পৌঁছায়। সেখানে গিয়ে উনি দেখতে পান আগেই অ্যাম্বুলেন্সকে ডাকা হয়েছে। অন্যদিকে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা চলছে, কিন্তু এখনও সম্পূর্ণভাবে করা যায়নি। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার পর সেই রুমটির ভেতরে পুলিশের সাথে ডাক্তার যায়। সেখানে গিয়ে দেখতে পায় সেই ঘরের মধ্যে 3 জন আগুনে পুড়ে মারা গেছে। ডাক্তার চেক করে বুঝতে পারল তারা আর কেউ বেঁচে নেই। ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি বডিগুলো দ্রুত ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করতে বলেন। বডিগুলো ফরেন্সিক ডিপার্টমেন্ট নিয়ে চলে যাওয়ার পর বিক্রম চ্যাটার্জি ঘরটির চারিদিকে ভালো করে দেখতে লাগলেন। তিনি আরও বললেন, ঘরটি ভালোভাবে চেক করুন। ছোট থেকে ছোট জিনিস সব নেবেন, কিচ্ছু প্রমাণ রাখবেন না। তদন্তের জন্য আমাদের সবগুলো কাজে লাগবে, তাই কেয়ারফুলি সবটা দেখুন। আমি বাইরে জিজ্ঞাসাবাদটা সেরে নিই। এই বলে ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। দোকানটা কার? ভিড়ের মধ্যে একজন ব্যক্তি বেরিয়ে এসে বলে উঠলেন, স্যার, আমার নাম অতনু রায় স্যার। তবে এটা দোকান না, গোডাউন। আর এটা অনেক দিন ধরেই বন্ধ আছে। জিনিসপত্র কিছুই ছিল না, এখানে কেউ খুব একটা যাওয়া আসাও করে না। তাহলে এই মানুষগুলো এই গোডাউনের মধ্যে প্রবেশ করলো কিভাবে? জানি না স্যার, ওটা আমি বলতে পারবো না। তবে আগুন লাগার পর আমাকে একজন ফোন করে ডাকে। আমি তো বুঝতেই পারছি না আমার গোডাউনের মধ্যে ওনারা কিভাবে প্রবেশ করলেন, আর গোডাউনটা তো বন্ধ করা ছিল। আচ্ছা, একটা বন্ধ গোডাউনের ভেতরে 3-3টে মানুষের লাশ পাওয়া গেল, সবাই আগুনে পুড়ে মারা গেল, তাও আবার এমনি এমনি। গোডাউনে চাবি দেওয়া থাকলে এটা কিভাবে সম্ভব হবে? আমাকে একটু বুঝিয়ে বলবেন? এটা আমি জানি না স্যার, তবে এটুকু বলতে পারি, এই গোডাউন আমার বন্ধ ছিল প্রায় 1 মাস ধরে। গোডাউনে কোনো কাজকর্ম হয় না, সেই 1 মাস আগে শেষ খুলেছিলাম, তারপর থেকে বন্ধ হয়ে পড়ে আছে। 1 মাস আগে বন্ধ হওয়া গোডাউনের ভেতর থেকে 3 জনের মানুষের ডেড বডি পাওয়া গেল। এটা কি ইয়ার্কি হচ্ছে? সত্যি কথা বলুন, নইলে আপনারই বিপদ। সত্যি কথাই বলছি স্যার, আর এসবের আমি কিছুই জানি না। তখন ভেতর থেকে একজন পুলিশ অফিসার বেরিয়ে এলেন। বিক্রমবাবু ওনাকে দেখে জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর সৌরভবাবু, আপনি কিছু ক্লু পেলেন কি? না স্যার, তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। আগুনটা কিভাবে লেগেছে সেটা বুঝতে পারলেন? প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনটা লেগেছে। যাদের বডি পাওয়া গিয়েছে তাদের কোনো পরিচয় পেলেন? ঘরের মধ্যে কিছু পেলেন? না স্যার, কিছুই তেমন পাওয়া যায়নি। আচ্ছা, বেশ, ঠিক আছে সৌরভবাবু, আপনি এক কাজ করুন, গোডাউনটা সিল করে দিন, আর 2 জন কনস্টেবলের ব্যবস্থা করে দিন, যাতে তারা এখানে 24 ঘন্টা ডিউটি দিতে পারে। আমার প্রতি সেকেন্ডের খবর চাই। আর অতনুবাবু, আপনি আমাদের সঙ্গে থানায় চলুন। কিন্তু কেন স্যার? আমি তো কিছু করিনি। আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন, আমি সত্যিই কিছু জানি না। গোডাউনটা আমার 1 মাস হলো বন্ধ হয়ে পড়ে আছে। আমি জানি না গোডাউনের মধ্যে এতগুলো মানুষ কিভাবে এলো, আর তারা কিভাবে মারা গেল। আমি তো বুঝতেই পারছি না এখানে আগুনই বা লাগলো কিভাবে।
1 মাস গোডাউনটা যদি সত্যিই বন্ধ থাকতো তাহলে রুমের ভেতরে মানুষগুলো গেল কিভাবে? তারা কি অদৃশ্য হয়ে আপনার গোডাউনের ভেতরে ঢুকেছে? কিভাবে গোডাউনের ভেতরে গেল সেটা বলুন আমায়। বাজে কথা একদম বলবেন না। দেখুন স্যার, আমি সত্যি কথা বলছি, আমি এসব কিছুই জানি না। আপনি আশপাশের লোকেদের জিজ্ঞাসা করুন। আজ আমি 1 মাস যাবৎ এই গোডাউনের দিকে পা ফেলিনি। আমার বাড়িতে আমার বাবা খুব অসুস্থ, নানা জায়গায় হাসপাতাল ডাক্তার করতে হচ্ছে। আমি ভীষণ ক্লান্ত। গোডাউনের সমস্ত জিনিস বিক্রি করে বাইরের রাজ্যে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। এই তো সবে কাল ফিরেছি। পারলে আপনি ট্রেনের দপ্তরে খোঁজ নিন। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। জানি না বললে তো আর আমি শুনবো না। নিশ্চয় জানেন, না হলে একটা বন্ধ গোডাউনের ভেতরে লাশ পাওয়া যায় কিভাবে? আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আচ্ছা আচ্ছা, আর কাঁদতে হবে না। একটা কথা বলুন তো, গোডাউনের সিসিটিভি ক্যামেরা রয়েছে কি? না স্যার, তবে রাস্তার ল্যাম্পপোস্টে সিসিটিভির ব্যবস্থা আছে। আর তখনই ভিড়ের মাঝ থেকে একজন ব্যক্তি বেরিয়ে এসে বলে উঠলেন, স্যার, রাস্তার প্রতিটি ল্যাম্পপোস্টে ক্যামেরা আছে, আপনি চেক করতে পারেন। আপনি কে? আমি স্যার রতন। ওই যে কিছুটা দূরে একটা মিষ্টির দোকান আছে, ওই দোকানটা আমার। আমি আপনাকে ফোন করেছিলাম। ও আচ্ছা, আপনি কিছু দেখেননি? না স্যার, গোডাউন আজ অনেক দিন বন্ধ আছে, এ কথা সত্যি। তবে এটাও আশ্চর্যের বিষয় যে এতগুলো মানুষ এখানে এলো কিভাবে। আপনারা কোনোদিন কোনো শব্দ পাননি? না স্যার, গোডাউনটা তো বাজারের থেকে কিছুটা ভেতরের দিকে, তাই তেমন একটা লোকজন সেদিকে যায় না স্যার। বেশ, ঠিক আছে। তবে অতন্দ্রবাবু, আপনাকে আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। স্যার, আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন। বিশ্বাস করবো কি করবো না সেটা পরের ব্যাপার। এখন থানায় গিয়ে একটা রিপোর্ট তো লিখতে হবে, আপনাকেও থাকতে হবে সেখানে। আপনার সাইন লাগবে। বেশি বাড়াবাড়ি করবেন না। আমাদের তদন্ত করতে দিন, আসল সত্যি প্রমাণিত হোক, আমি স্বয়ং আপনাকে ছেড়ে দেবো। আমাদের কাজে আপনি বাধা দেবেন না। কাজটা ভালোভাবে করবার জন্য আমাদেরকে সাহায্য করুন। ঠিক আছে, চলুন। এরপর ইন্সপেক্টর বিক্রম অতনুবাবুকে নিয়ে থানায় এসে পৌঁছালে সেখানে কিছু ফর্ম্যালিটি পূরণ করে অতনুবাবুকে বললেন, আপাতত আপনি বাড়ি ফিরে যান, কিছু দরকার হলে আবার ডেকে নেওয়া যাবে। তবে একটা কথা বলে রাখি, এখন কিন্তু শহরেই থাকবেন, শহরের বাইরে মোটে যাবেন না। আর একান্ত যদি খুব দরকার হয় তাহলে আমাদেরকে জানিয়ে যাবেন। আমাদের অনুমতি না নিয়ে কিন্তু কোথাও যাবেন না, এতে কিন্তু আপনারই বিপদ। ঠিক আছে স্যার। অতনুবাবু চলে যাবার পর ইন্সপেক্টর বিক্রম সৌরভবাবুকে ডেকে বললেন, ইন্সপেক্টর সৌরভবাবু, আপনি অতনুবাবুর ওপরে একটু নজর রাখবেন তো। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, আপনি ওদিকটা দেখুন, আমি একবার হাসপাতালে যাব, দেখি কি রিপোর্ট এলো। এরপর ইন্সপেক্টর বিক্রম হাসপাতালে যায়। সেখানে ফরেন্সিকে ডাক্তারদের সাথে আলোচনা করলে ডাক্তার বলে, স্যার, বডিগুলো খুব বাজেভাবে পুড়ে গেছে, কিন্তু আমরা পরীক্ষা করছি। আজকের রাতটা আমাদের একটু সময় দিন, আমি কাল আপনাকে রিপোর্ট দেব। আচ্ছা, বেশ, ধন্যবাদ। আপনারা কাজ করুন, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রিপোর্ট দেবেন। অবশ্যই স্যার। ইন্সপেক্টর বিক্রম হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফিরে যান। বাড়িতে ওনার স্ত্রী সৃজা, এক ছেলে আবির ও এক মেয়ে রিমি থাকে। ছেলের বয়স 10 বছর আর মেয়ের বয়স 8 বছর। ছোট পরিবারে ইন্সপেক্টর বিক্রম খুবই সুখী। বাবা মা ওনার অনেকদিন আগেই গত হয়েছেন, তাই ছোট ফ্যামিলিকে নিয়ে কলকাতাতে নিজস্ব বাড়িতে থাকেন। সৃজা হাউসওয়াইফ। বাড়িতে গিয়ে বিক্রমবাবু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিজের স্টাডি রুমে কেসটা নিয়ে ভাবছিলেন। এমন সময় ওনার স্ত্রী সৃজা এসে বলে উঠলেন, কি ব্যাপার, আজ তোমাকে এত টেনশন দেখাচ্ছে? কিছু কি হয়েছে? হ্যাঁ, আসলে নিউ মার্কেটে একটা বন্ধ কাপড়ের গোডাউনে আগুন লেগে গিয়েছে, আর তাতে করে 3 জন মারাও গিয়েছে। আর ওই কেসটা নিয়ে একটু ভাবছি। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আমি রাতের খাবার হয়ে গেলেই তোমাকে ডেকে নেব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আবির আর রিমি কোথায়? ওরা ওদের রুমে আছে, পড়াশুনো করছে। আচ্ছা, বেশ, ঠিক আছে। এরপর সৃজা চলে গেলে বিক্রমবাবু আবার কেসটা নিয়ে খুব গভীরভাবে ভাবতে লাগলেন। রাতের রান্না হয়ে গেলে সৃজা সবাইকে খাবারের জন্য ডাকে। খাওয়া দাওয়া সেরে যে যার রুমে ঘুমিয়ে পড়ে।
খুব সকালে বিক্রম আবার বেরিয়ে পড়েন থানার উদ্দেশ্যে। সেখানে কাজ করতে করতে কিছুক্ষণ পর সৌরভ বাবু আসেন। ইন্সপেক্টর বিক্রম বাবুর কেবিনের দরজায় নক করে বলে উঠলেন, স্যার, অতনুবাবুর উপরে নজর রাখার জন্য লোক লাগানো হয়েছে। তবে ওনার ব্যাপারে যতটুকু খোঁজ খবর নিয়েছি তাতে জানতে পেরেছি যে উনি যা বলেছেন তা সবই সত্যি। হ্যাঁ, 1 মাস ধরে উনি গোডাউনে যাননি। ওনার বাবা খুবই অসুস্থ, আর তার জন্য উনি ব্যাঙ্গালোর গিয়েছিলেন বাবাকে নিয়ে। সেখান থেকে পরশুদিন বিকালে ফিরেছেন। আর কিছু? হ্যাঁ স্যার, আরেকটা কথা, পাড়ায় খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে অতনুবাবু সাধারণ একজন মানুষ, বেশি ঝামেলায় বা ঝগড়াঝাটিতে থাকেন না। বাড়িতে ওনার স্ত্রী, একটা ছেলে আর বাবা মা আছেন। বেশ, ঠিক আছে। তাও আপনি ওনার উপর একটু নজর রাখুন। উনি কোথায় যান, কার সাথে কথা বলেন, কি করেন, সমস্ত কিছুর খবর কিন্তু আমার চাই। হ্যাঁ স্যার, ঠিক আছে। বলছি, হাসপাতাল থেকে কোনো খবর এসেছে? না স্যার, এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। কথাগুলো বলার সাথে সাথে টেলিফোনটা জোরে শব্দ করে বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ একজন কিছু বলল, সেটা শোনা গেল না। ফোন রেখে বিক্রমবাবু হন্তদন্ত হয়ে বেরোতেই যাচ্ছিলেন, তখন সৌরভ বাবু বলে উঠলেন, স্যার, কি হলো? হাসপাতাল থেকে ফোন এসেছিল, এক্ষুনি যেতে হবে। আমি কি আপনার সাথে যাব? না, এখনই যাওয়ার দরকার নেই, প্রয়োজন পড়লে আমি আপনাকে ফোন করব। আচ্ছা স্যার। এই বলে ইন্সপেক্টর বিক্রম থানা থেকে বেরিয়ে যায়। সৌরভবাবু যেতে চেয়েছিলেন, কিন্তু বিক্রমবাবু ওনাকে থানাতেই থাকতে বললেন, তাই উনি থানাতেই রইলেন। পুলিশের জিপটা নিয়ে ইন্সপেক্টর বিক্রম হাসপাতালে এসে হাজির হলেন। তারপর ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার বললেন, স্যার, আশ্চর্যজনক ঘটনা। কীরকম আশ্চর্যজনক ঘটনা? একটু পরিষ্কার করে বলুন। স্যার, এই যে 3টে বডি আপনারা উদ্ধার করেছেন, তার একটা বডি তো আগুনে পুড়ে মারা যায়নি। কি বলছেন আপনি? একজন আগুনে পুড়ে মারা যায়নি মানে? কি বলতে চাইছেন? স্যার, একজন আগুনে পুড়ে মারা যায়নি, তাকে খুন করা হয়েছিল। আর সেটা আপনি কিভাবে বুঝলেন? স্যার, আগুনে পুড়ে 2 জন মারা গেছে, তাদের ফুসফুসে ধোঁয়া পাওয়া গেছে। আর একটা বডির ফুসফুসে আমরা ধোঁয়া পাইনি। ফুসফুসে ধোঁয়া যাওয়ার জন্য তিনি তখন জীবিতই ছিলেন না, তখন তিনি অলরেডি মৃত, তাই ওনার ফুসফুস তখন কাজ করেনি। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আচ্ছা, তা কোন বডিটা? স্যার, একটা মেয়ের বডি আপনারা উদ্ধার করেছিলেন, আমি সেই মেয়েটার কথা বলছি। মেয়েটাকে কিন্তু আগে খুন করা হয়েছিল, তারপরে আগুনে পোড়ানো হয়েছে। বাকি 2 জন আগুনে পুড়ে মারা গেছে। আচ্ছা স্যার, বডিগুলো কাদের সেটার খোঁজ পেয়েছেন আপনি? না, এখনো পর্যন্ত কোনো খবর পাইনি, তবে চেষ্টা চলছে। আর কোনো খবর আছে? হ্যাঁ স্যার, আরেকটা খবর আছে। বলুন। স্যার, মেয়েটার শরীরটা যখন আমরা স্ক্যান করছিলাম তখন গলায় একটা চিপ পেয়েছি। চিপ? হ্যাঁ স্যার, এই যে হলো সেই চিপ। কি আছে ওতে? জানি না স্যার, এটা এখনো দেখা যায়নি, কারণ চিপটা বেশিরভাগই নষ্ট হয়ে এসেছে। চিপটা রিকভার করা যাবে না? যাবে না কেন স্যার? যাবে, কিন্তু সময় লাগবে। আমার চেনা একজন ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট আছে, ওনাকে আমি বলতে পারি, যদি আপনি রাজি থাকেন। হ্যাঁ, কেন নয়, আপনি কথা বলুন। যত তাড়াতাড়ি সম্ভব এটা রিকভার করবার ব্যবস্থা করুন। আমাদের জানতেই হবে এতে কী রয়েছে, নইলে আমরা আসল ঘটনাটা তো কিছুই জানতে পারবো না। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করছি। আরেকটা কথা বলছি, বডিগুলো তো একেবারে পুড়ে গিয়েছে, তাই তাদের চেনা একেবারে সম্ভব নয়। আপনি কি তার কোনো ব্যবস্থা করতে পারবেন যাতে আমরা তাদের চিনতে পারি? আর কোনো জিনিস পাওয়া গেছে, যেমন হার, লকেট, আংটি, মানে যেগুলোর দ্বারা আমাদের বডি চিহ্নিত করতে পারি? না স্যার, তেমন কিছুই পাওয়া যায়নি। তবে হ্যাঁ, বডিগুলো চেনার জন্য আমরা কিছু করতেই পারি। কি করবেন? স্যার, বডিগুলোর শরীরের মাংসপেশি পুড়ে গেলেও হাড় একেবারে অক্ষত রয়েছে, তাই উন্নত টেকনোলজির মাধ্যমে আমরা প্রতিটি বডির মুখমণ্ডল তৈরি করতে পারবো। আগেকার দিন হলে এটা সম্ভব হতো না, তবে এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে সেটা সম্ভব। আমরা চেহারাগুলোকে পুনরায় স্থাপন করতে পারি। হাড়ের উপর চামড়া বসিয়ে একটা চেহারার রূপ দেওয়া যায় কিনা সেটা চেষ্টা করব। ঠিক আছে, আপনি আপনার কাজ করুন, আমি চলে যাচ্ছি। ঠিক আছে স্যার। এই বলে ইন্সপেক্টর বিক্রম হাসপাতাল থেকে বেরিয়ে থানায় ফিরে আসেন। ইন্সপেক্টর সৌরভকে নিজের কেবিনে ডেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা সৌরভবাবু, কলকাতায় প্রতিটা থানায় আপনি একটু খবর করে দেন তো, আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কোনো মেয়ে আর ছেলেদের কোনো মিসিং রিপোর্ট আছে কিনা। ঠিক আছে স্যার, আমি খবর নিচ্ছি। কথা বলেই ইন্সপেক্টর সৌরভ বিক্রমবাবুর কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে যান। তারপর সব থানায় ফোন করে মিসিং রিপোর্টের কথা জানতে চান। মিনিট 15 পর ইন্সপেক্টর সৌরভ বাবু
পুনরায় ইন্সপেক্টর বিক্রমবাবুর কেবিনের দরজায় নক করেন আর বলেন, স্যার ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন, বলুন কি খবর আছে। স্যার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মেয়েদের মিসিং রিপোর্ট অনেকগুলো জমা পড়েছে, কিন্তু ছেলেদের মিসিং রিপোর্ট কলকাতার কোনো থানাতেই নেই। তাই নাকি? তা কতগুলো মেয়ের মিসিং রিপোর্ট পাওয়া গিয়েছে? স্যার যতটুকু জানতে পারলাম তাতে 5 থেকে 6 জন মেয়ে তো বটেই। 2 সপ্তাহের মধ্যে 5-6টা মেয়ের মিসিং রিপোর্ট? কোন কোন থানার কেস এগুলো? স্যার সবগুলোই কলকাতার থানায় রেজিস্টার হয়েছে। কলকাতায় যদি 2 সপ্তাহের মধ্যে 5-6টা মেয়ে মিসিং হতে পারে, তাহলে গোটা পশ্চিমবঙ্গে কতগুলো মেয়ে মিসিং হয়েছে জাস্ট একবার ভাবুন। সেই সাথে গোটা ভারতে কতগুলো মেয়ে মিসিং হয়েছে এই 2 সপ্তাহের মধ্যে। সৌরভবাবু, কলকাতা শহরে যতগুলো মেয়ে মিসিং হয়েছে তাদের সব মিসিং রিপোর্ট সাথে আমার ওই মেয়েদের ছবিগুলো আমি চাই, আর সেগুলো যেন সন্ধ্যের মধ্যেই আমার টেবিলে আসে। তার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার। ইন্সপেক্টর সৌরভ চলে যাবার পর ইন্সপেক্টর বিক্রম গভীর চিন্তায় মগ্ন হলেন আর নিজেই নিজেকে বলে উঠলেন, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যদি 5 থেকে 6টা মেয়ে মিসিং হতে পারে, তাহলে সারা মাসে কটা মেয়ে মিসিং হয়েছে, তারা কোথায় গেছে এটা আমাদের জানতেই হবে। দুপুরের দিকে বিক্রমবাবু আবার নিউ মার্কেটের সেই অগ্নিদগ্ধ গোডাউনে গিয়েছিলেন। গোডাউনটা পুনরায় খুব ভালোভাবে সার্চ করেও তেমন কোনো প্রমাণ পাননি। যে কটা জামা কাপড় ছিল তার সবই পুড়ে ছাই হয়ে গেছে। ঘরটির মধ্যে কোনো দাগ, কোনো চিহ্ন নেই। চারিদিকে আগুনে পুড়ে কালো হয়ে গেছে। নতুন করে তদন্ত করেও কোনো প্রমাণ পাওয়া গেল না। ব্যর্থ হয়ে ইন্সপেক্টর বিক্রমবাবু থানায় ফিরে আসেন। কাজ নিয়ে খুব ব্যস্ত থাকার জন্য আজ উনি দুপুরে বাড়ি যেতে পারেননি। থানাতেই অল্প কিছু খাবার খেয়ে নিয়েছিলেন। বাড়ি থেকে ওনার স্ত্রী সৃজা দেবী একবার ফোন করেছিলেন। ফোন রিসিভ করে বাড়ি যেতে পারবেন না সে কথা জানিয়ে দিলেন। এইসব কাজের মধ্যে থেকে বিকেল প্রায় হয়ে যায়। সন্ধ্যা হওয়ার আগেই ইন্সপেক্টর সৌরভবাবু বিক্রমবাবুর কেবিনের দরজায় নক করেন। ইন্সপেক্টর বিক্রমবাবু একবার কেবিনের দরজার দিকে মাথা তুলে তাকিয়ে সৌরভবাবুকে ভেতরে আসতে বলেন। অনুমতি পেয়ে কেবিনের ভেতর প্রবেশ করেন সৌরভবাবু। সামনে এসে দাঁড়াতেই বিক্রমবাবু বললেন, কি খবর আছে বলুন। স্যার এই ফাইলের মধ্যে আগামী 1 মাসের মধ্যে যটা মেয়ে মিসিং হয়েছে তাদের সব ডিটেলস আছে, সাথে তাদের ছবিও আছে। খুব ভালো কাজ করেছেন। ঠিক আছে, আমি ফাইলটা দেখে নিয়েছি, আপনি এখানে বসুন। ফাইলটা দেখতে দেখতে ইন্সপেক্টর বিক্রমবাবু বলে উঠলেন, সৌরভবাবু, 1 মাসের মধ্যে 10 থেকে 12টা মেয়ে মিসিং হয়েছে, আর তাদের কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। পুলিশের কাছেও তাদের কোনো খবর নেই। তারা কি করছেন এতদিন ধরে? স্যার এখনো পর্যন্ত খোঁজ চলছে, কিন্তু তাদের কোনো খবর পাওয়া যায়নি। কিভাবে খোঁজ নিচ্ছে? 1 মাস হয়ে গেল, এখনো 10 থেকে 12টা মেয়ের কোনো খবর নেই। আর কিভাবে খবর নেবে? আমি সমস্ত পুলিশ স্টেশনের ইন্সপেক্টরদের সাথে, মানে যার যার আন্ডারে এই কেস জমা হয়েছে, আমি সবার সাথে একবার কথা বলতে চাই। ঠিক আছে স্যার, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। আর এটাও বলে দেবেন আগামীকাল সকাল 10টার সময় আমি সেই মিটিংটা করব। আপনি সব ব্যবস্থা করুন, সমস্ত থানার অফিসারদের এই কথা কিন্তু আপনি জানিয়ে দেবেন। আর মিটিংও এই থানাতেই হবে, কনফারেন্স রুমের মধ্যে। আর সব ইন্সপেক্টররা যেন কাল উপস্থিত থাকেন। ঠিক আছে স্যার, তাহলে এখন আমি উঠি? হ্যাঁ, এখন আপনি আসতে পারেন, আর ফাইলটা আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার। থানায় আর কোনো কাজ না থাকার জন্যই সন্ধে 7টার মধ্যে ইন্সপেক্টর বিক্রম বাড়ি ফিরে যান। সারাদিন উনি বাড়িতেই আসেননি, তাই বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আগে কিছু খেয়ে নেন। তারপরে একটা লম্বা ঘুম দেন। ঘুম থেকে যখন উঠলেন তখন ঘড়িতে ভোর 5টা, আর তখনই ওনার ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সৌরভবাবু বলে উঠলেন, স্যার, একটা মেয়ের লাশ পাওয়া গেছে। কোথায়? বাইপাসের কাছে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে ঝোপের ভেতর থেকে লাশটা পাওয়া গেছে। ছেলে না মেয়ে? আগে স্যার, মেয়ের বডি পাওয়া গেছে। আসছি আমি। ফোন কেটেই ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি বেরিয়ে পড়লেন নর্মাল ড্রেসে। বাড়িতে বলে গেলেন ফিরতে দেরি হবে, তাই দরজা ভালো করে লক করে সৃজা নিজের রুমে ঘুমিয়ে রইলেন। কিছুক্ষণ পর দেখা যায় ইন্সপেক্টর বিক্রম সেই লোকেশনে এসে পৌঁছায়। সেখানে পৌঁছে তিনি দেখতে পান চারিদিকে পুলিশ জড়ো হয়েছে। ইন্সপেক্টর সৌরভ সামনে এগিয়ে এসে বলে উঠলেন, স্যার এদিকে আসুন, বডিটা এদিকে আছে, আর এই মাস্কটা পরে নিন। সৌরভবাবুর কথা মতো বিক্রমবাবু মাস্কটা পরে সামনের দিকে এগিয়ে গেলেন।
তারপর দেখতে পেলেন কিছুটা ভেতরের দিকে একটা ঝোপের আড়ালে একটা মেয়ের ডেড বডি পড়ে আছে। মাথা একেবারে থেতলে দিয়েছে, মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। বডিটা ভালোভাবে পর্যবেক্ষণ করে ইন্সপেক্টর বিক্রম বলে উঠলেন, আশেপাশে ভালো করে খুঁজে কিছু পেলেন? না স্যার, তবে সিগারেটের পোড়া কিছু অংশ পেয়েছি। ওগুলো তুলে নেবেন। নিয়েছি স্যার। ভিকটিমের শরীরে আর কোনো আঘাতের চিহ্ন আছে? হ্যাঁ স্যার, শরীরের বিভিন্ন জায়গায় কাটা ছোঁড়ার চিহ্ন আছে। দেখে মনে হয় যেন খুব ধস্তাধস্তি হয়েছে। এমনকি হাত পা দেখে বোঝা যাচ্ছে দড়ি জাতীয় কিছু দিয়ে মেয়েটিকে দীর্ঘ সময় ধরে বেঁধে রাখা হয়েছিল। হাত পায়ে কাল শিটের দাগ আছে। সেই দড়ি পাওয়া গিয়েছে? না স্যার। কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে? ফরেনসিক ডিপার্টমেন্ট পরীক্ষা করছে, এখনো পর্যন্ত কিছু বলেনি। আশেপাশের জায়গা ভালো করে তদন্ত করুন তো, যদি কিছু পান। হ্যাঁ স্যার। লাশটা কি আগে দেখেছে? স্যার, ওপাশে ময়লা আবর্জনা ফেলা হয়। পৌরসভার গাড়ি ময়লা ফেলতে এসে একটা দুর্গন্ধ নাকে পায়। তারাই সেই গন্ধের উৎস খুঁজতে গিয়ে লাশটা আবিষ্কার করে। তারপর থানায় ফোন করে খবর দেয়। খবর পাওয়ার পর আমি ফোর্স নিয়ে এখানে আসি। চলুন একবার ফরেনসিক ডিপার্টমেন্টের সাথে কথা বলে আসি। এই বলে দুজনেই ফরেনসিক ডিপার্টমেন্টের হেড নিহার রঞ্জন বাবুকে ইন্সপেক্টর বিক্রম বাবু জিজ্ঞাসা করেন, কি বুঝতে পারছেন? লাশ দেখে বোঝা যাচ্ছে এই মেয়েটির মৃত্যু হয়েছে 2 দিন আগে, কারণ বডি পচতে শুরু করেছে। সেই জন্যই বডি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। মেয়েটির কাছে এমন কিছু পেয়েছেন যার দ্বারা মেয়েটিকে চিহ্নিত করা আমাদের পক্ষে সহজ হবে? না স্যার, তেমন কিছু পাওয়া যায়নি। মুখটাও তো থেতলে দিয়েছে, এজন্য মুখটাও ভালো করে বোঝাও যাচ্ছে না। আচ্ছা, আর কোনো ফিঙ্গারপ্রিন্ট কি ভিকটিমের শরীরে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। 3 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আচ্ছা, ওগুলো ভালো করে একবার কালেক্ট করে রাখো, আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ স্যার, ওগুলো আমি তুলে নিয়েছি। আর কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে? না স্যার, প্রাথমিকভাবে দেখে তেমন কিছু মনে হচ্ছে না, তবে পরীক্ষার পর শিওরভাবে বলতে পারবো। ঠিক আছে, আপনারা কাজ করুন, আমি চারিদিকটা একটু ভালো করে দেখি। হ্যাঁ স্যার, ঠিক আছে। এরপর ইন্সপেক্টর বিক্রম ও ইন্সপেক্টর সৌরভ আশেপাশের জায়গাটা খুব ভালো করে দেখতে লাগলেন, কিন্তু কোথাও তেমন কিছু পেলেন না। তারপর ঘুরে ফিরে আবার সেই জায়গায় এসে হাজির হলেন যেখানে পৌরসভার লোকেরা দাঁড়িয়েছিল। ইন্সপেক্টর বিক্রম বলে উঠলেন, আপনারা দুজনে লাশটাকে প্রথম দেখেছেন, তাই তো? কি নাম আপনাদের? হ্যাঁ স্যার, আমরা দুজনেই প্রথম লাশটা দেখি। আমাদের নাম স্যার, আমার নাম বিল্টু আর ওর নাম রাজা। আমরা কলকাতা পৌরসভায় কাজ করি স্যার। সকালে আবর্জনা ফেলতে এসে না নাকে প্রচুর দুর্গন্ধ লাগে, তো আমাদের একটু সন্দেহ হয়। সামনের দিকে ওই গন্ধের উৎসটা খুঁজতে এগিয়ে যাই। তারপরে তো এই সব দেখে স্যার প্রথমে প্রচুর ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তাও শেষে আমরা অনেক সাহস করে পুলিশে খবর দিয়েছি স্যার। ঠিক আছে, খুব ভালো করেছেন। আচ্ছা, আপনাদের কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ স্যার, করুন স্যার। বলছি, আপনারা কাউকে এখানে দেখেছিলেন? না স্যার, আমরা এখানে না সেরম কাউকে দেখিনি। আচ্ছা, আপনারা এখন আসতে পারেন, তবে আমাদের পুলিশের কাছে আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু লিখে দেবেন। যদি কোনো দরকার পড়ে তখন আপনাদের সাথে আবারও আমরা যোগাযোগ করে নেব। ঠিক আছে স্যার, আমরা লিখে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই। পুলিশের কাছে নিজেদের নাম, ফোন নাম্বার, বাড়ির ঠিকানা সব কিছু লিখে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বিক্রমবাবু বলে উঠলেন, তাহলে বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন, বাকি পরীক্ষা ওখানেই হবে। কি বলেন? হ্যাঁ স্যার, আমরা বডিটা তোলার ব্যবস্থা করছি। আচ্ছা সৌরভবাবু, আশেপাশের কোথাও সিসিটিভি ক্যামেরা নেই? না স্যার, আমি চেক করেছি, সিসিটিভি ক্যামেরার কোনো ব্যবস্থা এখানে নেই। আচ্ছা, ঠিক আছে, তবে চলুন আমরাও তাহলে বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, লাশের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে ছবিগুলো তোলা হয়েছে সেই ছবিগুলো একটু থানায় নিয়ে আসবেন, আমি দেখতে চাই। আচ্ছা, তাহলে আপনি থানায় যান, আমি ছবিগুলো নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে তবে। এরপর ইন্সপেক্টর বিক্রম মার্ডার স্পট থেকে বেরিয়ে সোজা থানায় চলে যান। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর সৌরভ ডেড বডির ছবিগুলো নিয়ে থানায় পৌঁছায়। বিক্রমবাবু সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করলেন। এমন সময় তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, আর সেটা হলো ডেড বডির মাথাটা একেবারে থেতলে দিলেও নাক আর ঠোঁটের অংশটা একেবারে অক্ষত রয়েছে, আর ঠোঁটের উপরের অংশে তিনি একটা তিল দেখতে পেলেন। সেটা দেখে যেন ওনার চিনা চিনা লাগলো, কোথায় যেন তিনি দেখেছেন। তারপর সেটা মনে করতে লাগলেন। ইন্সপেক্টর বিক্রমবাবুকে চিন্তিত দেখে
সৌরভবাবু বলে উঠলেন, কিছু হয়েছে স্যার? এনি প্রবলেম? আপনাকে খুব চিন্তিত লাগছে। হ্যাঁ সৌরভবাবু, মেয়েটা আমার চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় যে দেখেছি সেটা ঠিক মনে করতে পারছি না। তাই নাকি স্যার? তাহলে তো খুব ভালো হয়, একটু মনে করার চেষ্টা করুন। এখন মনে করবারই চেষ্টা করছি, সেটাই করছি। আচ্ছা সৌরভবাবু, কাল আপনি আমাকে যে ফাইলটা দিয়েছিলেন ওটা আমার বাড়িতে রয়ে গিয়েছে। রমেশবাবুকে একটু বলুন তো ফাইলটা বাড়ি থেকে নিয়ে আসতে। আমি বাড়িতে বলে দিচ্ছি। ঠিক আছে স্যার, আমি বলে দিচ্ছি। তারপরে ইন্সপেক্টর সৌরভ বিক্রমবাবুর কেবিন থেকে বেরিয়ে যান। ওদিকে বিক্রমবাবু বাড়িতে ফোন করে সৃজাকে বলেন, হ্যালো সৃজা, আমার স্টাডি রুমে দেখো একটা ব্লু কালারের ফাইল রয়েছে। রমেশবাবু যাচ্ছেন, তুমি ওই ফাইলটা একটু ওনার হাতে দিয়ে দাও তো। ঠিক আছে। আধ ঘন্টা পর কনস্টেবল রমেশবাবু সেই ফাইলটা বিক্রমবাবুকে দিয়ে ফাইলটা খুব মনোযোগ দিয়ে তিনি দেখতে লাগলেন। ফাইলে থাকা সমস্ত মিসিং মেয়েদের ছবিগুলো খুব ভালো করে দেখার সময় একটা ছবিতে ওনার নজর আটকে যায়। তারপর ডেড বডির ছবি এবং মিসিং মেয়েটির ছবি দুটিকে পাশাপাশি রেখে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। টেলিফোন করে সৌরভবাবুকে নিজের কেবিনে আসতে বললেন। সৌরভবাবু দরজায় নক করে বিক্রমবাবুর কেবিনে প্রবেশ করলেন। তখন তিনি বললেন, বসুন এখানে। তারপরে এই দুটো ছবি একটু ভালো করে দেখুন তো, মনে হচ্ছে না যে দুটো মেয়ে একই? বিক্রমবাবুর কথা শুনে সৌরভবাবু ফাইলটা নিজের দিকে ঘুরিয়ে দুটো ছবিকে ভালোভাবে দেখতে লাগলেন। তা দেখে বিক্রমবাবু আবার বললেন, মুখের জায়গাটা ভালোভাবে দেখুন। নাকের কাছে একটা তিল রয়েছে, যেটা দুটো ছবিতেই একই জায়গায় আছে। মনে হচ্ছে না যে দুটো মেয়ে এক? ছবি দুটো ভালোভাবে পর্যবেক্ষণ করে সৌরভবাবু বলে উঠলেন, হ্যাঁ স্যার, মনে তো হচ্ছে দুটো মেয়ে এক, কিন্তু কি করব স্যার এবার? আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়ের পরিবারের লোকেদের এখানে আসবার কথা বলুন। বডি আইডেন্টিফাই করতে হবে। যদি ওনারা বলেন যে মৃত মেয়েটি ওনাদের মেয়ে, তাহলে পরবর্তী কাজ করতে আমাদের সুবিধেই হবে অনেক। আচ্ছা স্যার, আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। সৌরভবাবু বেরিয়ে যেতেই টেলিফোনটা আবার শব্দ করে বেজে উঠল। বিক্রমবাবু রিসিভ করতেই ওপাশ থেকে ডাক্তার নিহার রঞ্জন বাবু বলে উঠলেন, স্যার একবার হাসপাতালে আসতে পারবেন? কিছু কথা আপনাকে জানাতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। বিক্রমবাবু থানা থেকে বেরিয়ে সোজা হাসপাতালে যান। সেখানে গিয়ে ডাক্তার নিহার রঞ্জন বাবুর সাথে দেখা হলে উনি বলেন, কি খবর? স্যার আমরা ডেড বডির আশেপাশের জায়গা থেকে যে সিগারেটের পোড়া টুকরোগুলো পেয়েছিলাম তাতে আমরা পরীক্ষা করেছি। সেখানে আমরা যে ডিএনএ পেয়েছি আপনি বিশ্বাস করতে পারবেন না। কেন বলুন তো, কি হয়েছে? আসলে সিগারেটের ডিএনএর সাথে ডেড বডির ডিএনএ ম্যাচ করে গেছে। কি বলতে চাইছেন? মেয়েটি মৃত্যুর আগে সিগারেট খেয়েছে? না স্যার, খায়নি। তবে মেয়েটির মুখে সিগারেটটা ধরানো হয়েছিল যাতে পুলিশ কোনো রকম ক্লু না পায়। আমরা এটাই বলছি যে সিগারেটের ডিএনএর সাথে মেয়েটির ডিএনএ ম্যাচ করেছে। স্কাউন্ডারেল, অপরাধী আমাদের চোখে ধুলো দিতে চাইছে, তবে সে বা তারা জানে না যে ইন্সপেক্টর বিক্রম আসলে কি জিনিস। খুঁজে তো আমি তাদের বার করবই। আচ্ছা, যে ফিঙ্গারপ্রিন্টগুলো আপনি পেয়েছিলেন সেগুলো পুরনো রেকর্ডের সাথে ম্যাচ করে দেখেছেন? হ্যাঁ দেখেছি স্যার, কিন্তু আমাদের রেকর্ডের তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বেশ, আপনি ওই ফিঙ্গারপ্রিন্টগুলো আমাকে দেবেন, আমরাও আমাদের রেকর্ডে একবার চেক করে দেখব। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আরেকটা কথা, আগের যে কেসটা যেটাই মেয়েটাকে খুন করা হয়েছিল বলে আপনি বলেছিলেন, সেই মেয়েটার গলা থেকে যে চিপটা পাওয়া গিয়েছিল সেটাকে রিকভার করা গিয়েছে? হ্যাঁ স্যার, কিছুটা করা গেছে, পুরোটা হয়নি। কি আছে ওতে? স্যার একটা ভিডিও আছে। ভিডিও? কই দেখান তো আমাকে, দেখি কি আছে ওতে। হ্যাঁ স্যার চলুন দেখাচ্ছি, তবে কথাগুলো স্পষ্ট নয়, মাঝে মাঝে কেটে যাচ্ছে। ঠিক আছে, সেটা দেখি চলুন। এরপর ডাক্তার নিহার রঞ্জন বিক্রমবাবুকে একটা আলাদা রুমে নিয়ে এলেন। সেখানে একজন ছেলে কম্পিউটারে বসে কাজ করছিলেন। নিহার রঞ্জন বাবু তাকে বললেন, সুদীপ, তুমি একটু ভিডিওটা চালাও তো, যেটা সেই চিপ থেকে রিকভার করেছিলে। হ্যাঁ স্যার দেখাচ্ছি, একটু দাঁড়ান। তারপর সুদীপ সে ভিডিওটা চালালো, আর তাতে দেখা গেল কেউ একজন আড়াল থেকে ভিডিও করছে আর কথা বলছে। যদিও কথাগুলো তার স্পষ্ট নয়, কেটে কেটে আসছে, তবে এটা বোঝা গেল যে ভিডিও করেছে সে কোনো মেয়ে, কারণ তার গলার স্বর সেই কথাই বলছে। সেখানে দেখা যাচ্ছে একটা বন্ধ ঘরের মধ্যে বেশ কয়েকজন মেয়ের হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে।
তাদের মুখেও কাপড় বাঁধা আছে। ঘরের মধ্যে তেমন কোনো জোরালো আলো নেই, শুধু ঘরের মাঝখানে একটা কম পাওয়ারের টিমটিমে আলো জ্বলছে। সেই আলোতেই বিক্রমবাবু মেয়েগুলোর মুখ চেনার চেষ্টা করছেন। ভিডিওটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন তিনি। আর যে মেয়েটি কথা বলছে তার কথাগুলো স্পষ্ট না হলেও এটুকু বোঝা যাচ্ছে যে মেয়েগুলোকে এখানে জোর করে আটকে রাখা হয়েছে। জায়গাটা বোঝা যাচ্ছে না, তবে যে ভিডিও করেছে সে যেন মনে হলো একবার জায়গাটার নাম বলল। ইন্সপেক্টর বিপ্লব বাবু সুদীপকে বললেন, সুদীপ, এই যে এইমাত্র একটা কথা বললো মেয়েটা, সম্ভবত কোনো জায়গার নাম বললো। ওই জায়গাটা আরেকবার রিপিট করো তো। কিছু একটা জায়গার নাম বললো বলেই মনে হচ্ছে। আচ্ছা স্যার, করছি। তারপর সুদীপ আবার সেই জায়গাটা রিফাইন করলো বেশ কয়েকবার। সেই জায়গাটায় বারে বারে শোনার পরও বিক্রমবাবু আর বাকিরা তাও বুঝতে পারল না। কথাগুলো যেন জড়িয়ে যাচ্ছে। তাও যেটুকু বুঝতে পারলো তাতে কোনো বাজার জাতীয় কথা শুনতে পেল। আর যদি সেটাই কোনো জায়গার নাম হয়ে থাকে তাহলে বাজার কথার সঙ্গে যুক্ত এমন অনেক জায়গা কলকাতায় আছে। এখন বাজার বলতে কোন বাজারের কথা বলা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। বিক্রমবাবু তাও ভিডিওটা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো, কিন্তু জায়গার নামটা স্পষ্ট বোঝা গেল না। বারে বারে সম্পূর্ণ ভিডিও দেখেও তারা জায়গার নাম বুঝতে পারলেন না। তখন বিক্রমবাবু বলে উঠলেন, আমাকে এই ভিডিও ক্লিপটা একটা আলাদা পেন ড্রাইভে দাও, আমি ওটা ঠান্ডা মাথায় একটু চেক করব। কিছু ক্লু পেলে খুব ভালোই হবে। ঠিক আছে স্যার, আমি কপি করে দিচ্ছি। আচ্ছা নিহারী রঞ্জন বাবু, চিপটা যে মেয়েটির গলা থেকে উদ্ধার করা হয়েছিল আর যে মেয়েটি ভিডিও করেছে, আমার মনে হচ্ছে দুটো মেয়ে এক। আচ্ছা, আপনি বলেছিলেন মেয়েটি পুড়ে যাওয়ার আগে কেমন দেখতে ছিল সেটা আপনি বের করতে পারবেন, তা ওই কাজটা কত দূর? স্যার সেটাও হয়ে গেছে। আচ্ছা তাহলে দেখান। সুদীপ, সেই মেয়েটির ছবিটা একটু দেখাও তো। ডাক্তার নিহার রঞ্জন বাবুর অনুমতি নিয়ে সুদীপ মেয়েটির ছবিটা কম্পিউটার স্ক্রিনে দেখালো। আর তাতেই বিক্রমবাবু অবাক হয়ে বলে উঠলেন, এই মেয়েটির ছবি তো আমরা দেখলাম, তাহলে আমার অনুমানই সঠিক, কিন্তু মেয়েটির পরিচয় কি সেটা তো জানতে হবে আমাদের। মেয়েটি ওখানে পৌঁছলো কিভাবে? আচ্ছা বেশ, আমি ওই ভিডিও ক্লিপটা নিয়ে যাচ্ছি। আর ডাক্তারবাবু, আপনি আমাকে আজকের যে ফিঙ্গারপ্রিন্টগুলো চাইলাম সেগুলো দিন, আমি আমাদের কম্পিউটারে একবার চেক করে দেখব। ঠিক আছে স্যার, আমি দিচ্ছি। এরপর থানায় ফিরে বিক্রমবাবু সৌরভবাবুকে নিজের কেবিনে ডেকে কিছু কথা বলতে যাচ্ছিলেন, এমনভাবে সৌরভবাবু নিজেই বলে উঠলেন, স্যার, কিছুক্ষণ আগে একজন বাবা মা এসেছিল ওনার মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে। বেশ কিছুদিন মেয়েটির কোনো খোঁজ খবর ওনারা পাচ্ছেন না। কতদিন থেকে খুঁজে পাচ্ছে না? ওনারা খোঁজার চেষ্টা করেছেন বিগত 2-3 দিন ধরে, তবে মেয়েটির সাথে যোগাযোগ ওনারা 3-4 দিন করতে পারেননি। মানে কি 3-4 দিন মেয়ে নিখোঁজ আর 2 দিন আগে থেকে খোঁজ নিচ্ছেন? ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন তো। এতদিন পর থানায় মিসিং রিপোর্ট লেখাতে এসেছেন কিসের জন্য? আসলে মেয়েটি একজন রিপোর্টার, বিভিন্ন কাজের জন্য বাইরে থাকতে হয়। এমনই কাজের কথা বলে আজ থেকে 3-4 দিন আগে বাড়ি থেকে বের হয়। বাড়িতে মেয়েটি সে কথা বলে যায়। এরপর থেকে মেয়ের সাথে ওনারা কোনো যোগাযোগ করতে পারেননি। আগেও এমনটা হয়েছে, তাই ওনারা এই ব্যাপারে চিন্তা করেননি। তবে 4 দিন কেটে গেলে তখন ওনারা বাধ্য হয়ে থানায় আসেন। আচ্ছা, মেয়েটার ছবি দিয়ে গিয়েছে? হ্যাঁ স্যার, দিয়ে গেছেন। এই যে ছবি। ছবিটার দিকে আঁতকে উঠলেন বিক্রমবাবু আর বেশ জোর গলায় বললেন, হোয়াট? এই মেয়েটা তো... ইন্সপেক্টর বিক্রমবাবুকে এমন বিচলিত দেখে সৌরভবাবু বলে উঠলেন, কি হয়েছে স্যার? কিছু হয়েছে? আপনি মেয়েটাকে চেনেন? হ্যাঁ, না মানে চিনি না, তবে দেখেছি। কোথায় দেখেছেন স্যার? বলছি, একটু অপেক্ষা করুন। তারপর ইন্সপেক্টর বিক্রম সৌরভবাবুকে হাসপাতাল থেকে আনা সেই ভিডিওটা দেখালেন আর হাসপাতালের সমস্ত ঘটনা বললেন। সব দেখে শুনে সৌরভবাবু বলে উঠলেন, স্যার, তাহলে কি যে মেয়েটির মিসিং রিপোর্ট লেখা হয়েছে সেই মেয়েটি কি এই ভিডিওতে দেখা যাচ্ছে? তাহলে বলতে হয় যে উনি যেহেতু রিপোর্টার ছিলেন, তাহলে কি ওনার কাছে কোনো ইনফরমেশন ছিল? তাহলে এমন জায়গায় উনি গেলেন কিভাবে? গেছেন যখন, তখন কোনো না কোনো ইনফরমেশন নিশ্চয়ই ওনার কাছে ছিল। উনি একজন রিপোর্টার।
তাই আমার মনে হচ্ছে উনি কোনো খবর জানতে পেরেছিলেন, আর তার জন্যই হয়তো গোপনে সেই কেসের তদন্ত করেছিলেন। আর আমি যদি খুব ভুল না হই, তাহলে সেই তদন্ত করতে গিয়েই উনি মারা গিয়েছিলেন। আপনি এক কাজ করুন, ওনার বাবা মাকে এখানে আসতে বলুন, আমি কথা বলতে চাই। আচ্ছা স্যার, আমি ওনাদের এখানে আসতে বলছি। আরেকটা কথা আমি আপনাকে বলেছিলাম, যে মেয়েটির আমরা ডেড বডি ঝোপের আড়াল থেকে পেয়েছি, সেই মেয়েটির বাবা মাকে আসতে বলেছিলাম। তারা কখন আসবে? ওনাদের খবর পাঠিয়েছি, ওনারা হয়তো বিকালের মধ্যেই চলে আসবেন। ঠিক আছে, আপনি এই মেয়েটির বাবা মাকে এক্ষুনি থানায় আসতে বলুন। আচ্ছা স্যার, আমি বলছি। কিছুক্ষণের মধ্যেই সেই সাংবাদিক মেয়েটির বাবা মা থানায় আসে। তারপর ইন্সপেক্টর বিক্রম ওনাদের নিজের কেবিনে বসিয়ে বলতে শুরু করলেন। দেখুন, আপনাদের আমি একটা কথা বলতে চাই, কিন্তু তার আগে আপনারা নিজেদের মনকে শক্ত করুন। ইন্সপেক্টর বিক্রমবাবুর কথা শুনে সাংবাদিকের বাবা বলে উঠলেন, কি হয়েছে বলুন তো স্যার? আপনারা কি আমার মেয়ের কোনো খবর পেয়েছেন? ও কেমন আছে? এই যে ঠিক আছে তো? সেটা বলার জন্য আপনাদের এখানে ডেকে আনা হয়েছে, কিন্তু সেটা বলবার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই। আপনার মেয়ে সাংবাদিক, তাই উনি যা করেছেন তা দেশের জন্য করেছেন, দেশের ভালোর জন্য করেছেন, মানুষের কথা ভেবে করেছেন। ওনার জন্য আমাদের গর্ববোধ হয়। ইন্সপেক্টর বিক্রমবাবুর কথা শুনে সাংবাদিকের মা কেঁদে উঠলেন আর কাঁদতে কাঁদতে বললেন, কি হয়েছে স্যার? আমাদের মেয়ে ঠিক আছে তো? কিছু হয়নি তো? বলুন না। আমি বলবো তার আগে আপনারা একটা ভিডিও দেখুন, তাহলে আন্দাজ করতে পারবেন আপনার মেয়ের সাথে কি হয়েছে অ্যাকচুয়ালি। তারপর ইন্সপেক্টর বিক্রম সেই ভিডিও ক্লিপটা ওনাদের দেখাতে শুরু করলেন। কথাগুলো স্পষ্ট বোঝা না গেলেও গলার স্বর শুনে ওনারা বুঝতে পারলেন ভিডিও পৌলমী করছে। সেই সব দেখে পৌলমীর বাবা মা দুজনের চোখেই জল চলে আসে। ইন্সপেক্টর বিক্রমবাবু বলে উঠলেন, আমার মনে হয় আপনার মেয়ে কোনো গোপন ষড়যন্ত্রের কথা জানতে পেরেছিল, তার জন্যই সেখানে গিয়েছিল। শহরের মেয়েরা কিভাবে নিখোঁজ হচ্ছে তারই হয়তো কোনো খবর পৌলমী পেয়েছিলেন। আর এতদিনেও যখন পৌলমী বাড়ি ফিরে আসেনি, তার মানে পৌলমী তাদের নাগালে এসে গিয়েছিল, এমনটা আমাদের মনে হয়। হয়তো তার উপরে অনেক অত্যাচার করেছে অপরাধীরা, সম্ভবত পৌলমীকে তারা মেরে ফেলেছে। পৌলমীকে আমি বারবার বারণ করেছিলাম কাজটা ছেড়ে দিতে, কিন্তু সে কাজ ছাড়েনি। আর দেখো পৌলমীর বাবা আজ কি হয়ে গেল পৌলমীর সাথে। সে আমার কোনো কথা শোনেনি। কাজের জন্য মনে হয় আমরা আর পৌলমীকে কোনোদিনও খুঁজে পাবো না। এখন বলো না, পৌলমী কি সত্যি আমাদের থেকে অনেক দূরে চলে গেছে? জানি না রিনা, জানি না। স্যার, আপনারা কি পৌলমীর কোনো খবর পেয়েছেন? এই ভিডিওটা আপনারা কোথা থেকে পেলেন? ইন্সপেক্টর বিক্রম খানিকক্ষণ চুপ করে থেকে সম্পূর্ণ ঘটনাটা বললেন। কিভাবে এই ভিডিও তাদের কাছে এসেছে সেই সব কথা বললেন। তারপর ইন্সপেক্টর ওনাদের সাথে নিয়েই হাসপাতালে পৌঁছান। সেখানে বিক্রমবাবু মর্গে নিয়ে গেলেন ওনাদের। আগুনে পোড়া সেই দগ্ধ শরীরটাকে দেখান, যেটা ডাক্তাররা বিভিন্ন ওষুধের দ্বারা সংরক্ষিত করে রেখেছেন এখনো পর্যন্ত। সে কঙ্কালসার বডিটা দেখে পৌলমীর বাবা মা আবার কেঁদে উঠলেন। আর তারপর ডাক্তারের সাথে কথা বলে হাড়ের ডিএনএর সাথে পৌলমীর বাবা মায়ের ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন, আগুনে পোড়া বডিটা সত্যি সত্যিই পৌলমীর কিনা তা নিশ্চিত হওয়ার জন্য। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় পৌলমীর বাবা মার। ওনারা মেয়ের এমন অবস্থা দেখে ভেঙে পড়েন, কিন্তু তাও ইন্সপেক্টর বিক্রম ওনাদের শান্ত করার চেষ্টা করলেন আর ডাক্তারকে বললেন, নিহারঞ্জনবাবু, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডিএনএ রিপোর্টের রেজাল্ট আমাকে জানাবেন, তাহলেই আমরা শিওর হতে পারবো যদি ডিএনএ ম্যাচ করে তাহলে সত্যি ওই ডেড বডি হচ্ছে পৌলমীর। আমাদের একদিন সময় দিন, তার মধ্যে আমরা সমস্ত রিপোর্ট আপনাকে পাঠাচ্ছি। এরপর ইন্সপেক্টর বিক্রম ওনাদের নিজের গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে আসেন। এইসব করতে করতে বিকেল হয়ে যায়। বিক্রমের খাওয়া দাওয়া হয়নি, তাই থানাতেই সৌরভবাবু কিছু শুকনো খাবার এনে দিয়েছিলেন ওনাকে। বিক্রমবাবু সেগুলোই আপাতত খেয়েছেন। ঝোপের আড়ালে যে মেয়ের মৃতদেহটি পাওয়া গিয়েছিল, বিকেল হওয়ার আগেই তার বাবা মা থানায় এসে হাজির হলে বিক্রমবাবু আবার ওনাদের নিয়ে হাসপাতালে যান বডি আইডেন্টিফাই করার জন্য।
ওনারা বডি দেখে চিহ্নিত করেন যে হ্যাঁ, এটা তাদেরই মেয়ে। তারা কান্নায় ভেঙে পড়ে। পুলিশ ওনাদের সান্ত্বনা দেয়, কিন্তু সান্ত্বনা দিলেই তো সব কিছুর সমাধান হয় না। একটা বাবা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া, যে বাবা মায়ের কাছে কতটা দুঃখের, কতটা যন্ত্রণার, সেটা বিক্রমবাবু অনুমান করতে পারেন। কিন্তু তিনি কথা দেন মিডিয়ার সামনে, এইসবের পেছনে যে বা যারা আছে আমি তাদের খুঁজে বার করবই, আর তারপর তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। রাত হয়ে গেলে বিক্রমবাবু বাড়ি ফিরে আসেন। সঙ্গে ছিল সেই পেন ড্রাইভ আর ফাইলটা। সব কিছু নিয়ে বিক্রম নিজের স্টাডি রুমে বসে ভালোভাবে তদন্ত করতে লাগলেন। এমন সময় তিনি ভিডিও ক্লিপটা দেখতে দেখতে জায়গাটার নাম ভালো করে বোঝার চেষ্টা করলেন, আর তাতে তিনি বাজার কথাটি বারে বারে শুনতে পেলেন। এরপর তিনি কলকাতার আশেপাশে যতগুলো জায়গায় বাজার কথার সাথে যুক্ত সেই সব জায়গার একটা লিস্ট বের করলেন। এই সব কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। সৃজা এসে একবার ডেকে যায়। বিক্রম বললেন তার ঘুমোতে যেতে দেরি হবে, সে যেন ঘুমিয়ে যায়। সৃজা বিক্রমের উত্তর পেয়ে নিজের রুমে চলে যায় ঘুমোতে। সারা রাত স্টাডি রুমে কাজ করতে করতে বিক্রমবাবু ওখানেই ঘুমিয়ে পড়েন। সৃজা সকালবেলায় বিছানা থেকে উঠে স্টাডি রুমে বিক্রমবাবুকে দেখতে এসে সেখানে ওনাকে খুঁজে পান না, তাই সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন। ওপাশ থেকে বিক্রমবাবু ফোন রিসিভ করতেই সৃজা গাড়ির শব্দ শুনতে পান, আর তাতেই তিনি বুঝতে পারেন যে বিক্রম গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। সৃজা প্রশ্ন করল, কোথায় আছো তুমি? আমি এখন রাস্তায় আছি, থানায় যাচ্ছি। বাড়ি থেকে গেলে কখন? তুমি আমাকে তো বলে যেতে পারতে। আমি দেখলাম তুমি ঘুমোচ্ছিলে, তাই আর ডাকিনি। আমি থানায় যাচ্ছি, একটু কাজ আছে। ঠিক আছে, কাজ করো, কিন্তু একটু সাবধানে, নিজেরও তো একটু খেয়াল রাখবে বলো। কথাটি শুনে এত চিন্তার মাঝেও বিক্রমের মুখে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। অল্প হেসে বিক্রমবাবু বললেন, আমার খেয়াল রাখার জন্য তো তুমি আছো। এখন একটু চাপে আছি, তাই না বলেই বেরিয়ে গেছি, সরি। স্বামীর মুখে এমন কথা শুনে ফোনের অপর পাশেও সৃজাও হেসে উঠলেন আর বললেন, না না, ঠিক আছে, তুমি সাবধানে যেও, রাখছি, আর কিছু খাবার খেয়ে নিও। হ্যাঁ ঠিক আছে। এরপর বিক্রমবাবু থানায় পৌঁছে ডাক্তার নিহার রঞ্জন বাবুকে দেখে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার ডাক্তারবাবু, আপনি এখানে? স্যার, একটা খবর দেওয়ার জন্য এসেছি। আপনাকে ফোনে অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, তাই বাধ্য হয়েই থানায় এলাম। ঠিক আছে, আপনি বলুন কি বলবেন। আপনি পৌলমীর বাবা মায়ের ডিএনএর সাথে আগুনে পোড়া মেয়েটির হাড়ের ডিএনএ পরীক্ষা করতে বলেছিলেন, তার রিপোর্ট বের করেছি স্যার। আর এটাই বলছি যে দুটো রিপোর্ট মিলে গেছে, অর্থাৎ পৌলমীর বাবা মায়ের সাথে ওই ডেড বডির ডিএনএ ম্যাচ করেছে। ওটা পৌলমীর লাশ। কথাটি শুনে ইন্সপেক্টরের কোনো পরিবর্তন দেখা গেল না, যেন মনে হলো এই রিপোর্টেই বের হবে তা তিনি আগেই আন্দাজ করেছিলেন। তাই শান্ত হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আর কিছু? না স্যার, আর তেমন কিছু জানা যায়নি। আপনারা কিছু জানতে পারলেন এসবের পেছনে কে বা কারা আছে? না ডাক্তারবাবু, এখনো জানা যায়নি, তবে চেষ্টা চলছে। ঠিক আছে, এবার তাহলে আমি আসছি। হ্যাঁ আসুন। ডাক্তার নিহার রঞ্জন বাবু চলে গেলে ইন্সপেক্টর সৌরভ বাবু বিক্রমবাবুর কেবিনে প্রবেশ করলে বিক্রমবাবু বলে উঠলেন, সারা রাত আমি এই ভিডিও ক্লিপটা দেখেছি, আর তাতে পৌলমী যে জায়গার কথাটি বলেছে সেটা সম্পূর্ণভাবে স্পষ্ট শোনা না গেলেও শেষের কথাটি বোঝা গিয়েছে সেটা কোনো বাজার। তাই কলকাতার আশেপাশের যতগুলো জায়গা বাজার কথার সাথে যুক্ত তার একটা লিস্ট আমি বার করেছি। এই হলো তার লিস্ট। সৌরভবাবু লিস্ট দেখে বললেন, স্যার, এখানে তো অনেকগুলো জায়গার নাম আছে, আমরা কি এসব জায়গায় তদন্ত করব? না, সব জায়গায় আমাদের তদন্ত করতে হবে না। আমাদের এমন জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে যে জায়গার আশেপাশে এলাকাটা খুব ফাঁকা, কারণ কোনো লোকই ভিড় ঠেসা এলাকার মধ্যে এই কাজ করবে না। তাই ফাঁকা জায়গাটা আমাদের খুঁজে বার করতে হবে, যেখানে লোকজনের যাতায়াত কম। আপনি লোক লাগান, প্রতি জায়গায় আশেপাশের এলাকা খুব ভালো করে খোঁজ নিন। হ্যাঁ স্যার, আমি দেখছি। স্যার, আমি একটা কথা বলছি, এই যে শ্যামবাজার এলাকাটা, এই জায়গাটা খুব ভিড় জায়গা, এখানে প্রায় লোকজন যাওয়া আসা করে। তারপর বউবাজার, এগুলোতে লোকজন যাওয়া আসা করে, সারাক্ষণ ভিড় লেগেই থাকে বললেই চলে। এর আশেপাশেও তো কোনো ফাঁকা জায়গা নেই যেখানে কোনো অপরাধমূলক কাজ হতে পারে। আছে আছে সৌরভবাবু, ফাঁকা জায়গা নিশ্চয়ই আছে। কোথাও না কোথাও সেই জায়গা আছে যেখানে এই অপরাধমূলক কাজ হচ্ছে।
আমাদেরই নাকের ডগায় এই অপরাধগুলো হচ্ছে। তবে স্যার এখনো কি মেয়েগুলো এখানে থাকবে? মনে হয় চারিদিকে পরপর এতগুলো কেস হয়ে যাওয়ার জন্য তারা তো মেয়েগুলোকে সরানোর চেষ্টা করবে। হ্যাঁ, করবো তো বটেই। তাদের কাছে দুটো উপায় আছে। এক, মেয়েগুলোকে মেরে ফেলবে, তারপরে তাদের লাশগুলো গুম করে ফেলতে পারে, কিন্তু তারা নিজেদের এত বড় ক্ষতি করবে না। অথবা মেয়েগুলোকে পাচার করে দিতে পারে, কিন্তু সেটা এখন আর সম্ভব নয়, কারণ আমি সমস্ত চেকপোস্টে অ্যালার্ট করে দিয়েছি। মেয়েগুলো যে শহরের বাইরে যেতে পারেনি সেটা আমি বলতে পারি, তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? লোক লাগান। এই যে জায়গাগুলোর নাম আছে তার আশেপাশে ফাঁকা জায়গা, গোডাউন বা এমন কোনো জায়গা আছে কিনা খবর নিন, তারপর আমি বলছি কি করা যায়। ঠিক আছে স্যার। এরপর সৌরভবাবু বেরিয়ে যান। এইসব করতে করতে বিকেল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে সন্ধে নেমে আসে। এইসব ঘটনার মাঝে বিক্রমবাবু অতনুবাবুকে ভুলিয়ে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ তিনি থানায় এসে হাজির হন আর বলেন, স্যার, একটা কথা আপনাদের জানানোর আছে। হ্যাঁ বলুন অতনুবাবু। স্যার, আমার ভাগ্নে একটু আগে ফোন করেছিল। সে যে জায়গায় গেছে সেই জায়গাটায় তার সন্দেহ হচ্ছে, যেন মনে হচ্ছে সেখানে কোনো খারাপ কাজ হচ্ছে। আপনি কি বলছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলুন তো। স্যার, আমার ভাগ্নে হোম ডেলিভারি করে খাবারের, তো এই কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আজ আমার ভাগ্নে শাঁখারি বাজারে গিয়েছিল একটা বাড়িতে খাবার ডেলিভারি দিতে। তখন সে দেখে একটা বাড়ির মধ্যে থেকে মেয়েদের গোঙানির শব্দ, সন্দেহ হয়। তারপর চুপি সারে ভাগ্নে ঘরটির চারিদিকে ঘোরে, সেখানেও কতগুলো মেয়েকে দেখতে পেয়েছে জানলার ফাঁকা দিয়ে। জায়গাটা বেশ নিরিবিলি। আমাকে একটু আগে ফোন করে সবটা বলল। তারপর আমার ব্যাপারটা মোটেও ভালো ঠেকছিল না বলে সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে এলাম স্যার। আপনি একটু দেখুন ব্যাপারটা। আপনার ভাগ্নে এখন কোথায়? লাস্ট যখন ফোন করেছিল তখন তো বলল ওখানের একটা জায়গায় সে লুকিয়ে আছে। এখন জানি না স্যার। আপনি একবার ফোন করুন। ঠিক আছে স্যার, আমি করছি। এরপর অতনুবাবু তার ভাগ্নেকে বারে বারে ফোন করতে থাকে, কিন্তু এবার আর তার ভাগ্নের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। ফোন সুইচ অফ বলছে। অতনুবাবুকে চিন্তিত দেখে ইন্সপেক্টর বিক্রমবাবু বলে উঠলেন, কি হয়েছে অতনুবাবু? এনি প্রবলেম? স্যার, ভাগ্নের সাথে এখন আর কোনো যোগাযোগ করতে পারছি না স্যার। ফোন সুইচ অফ বলছে। কি করবো স্যার এবার? ওর কোনো ক্ষতি হলো না তো স্যার? দেখুন, আপনি আগে একটু শান্ত হন, আমি দেখছি। আপনি আপনার ভাগ্নের ফোন নাম্বারটা আমাকে দিন, আমি খোঁজ নিচ্ছি। এরপর অতনুবাবু তার ভাগ্নের ফোন নাম্বার দিলে বিক্রমবাবু সঙ্গে সঙ্গে টেলিফোন অফিসে ফোন করে আর বলে, আচ্ছা, আমি লালবাজার থেকে ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি বলছি। একটা নাম্বার দিচ্ছি, আপনারা একটু দেখুন তো নাম্বারটা লাস্ট লোকেশন কোথায়। ঠিক আছে স্যার, নাম্বার দিন, আমরা বলে দিচ্ছি। তারপর ইন্সপেক্টর বিপ্লব অতনুবাবুর ভাগ্নের নাম্বার টেলিফোন কোম্পানিকে দেয় আর তারা বলে, স্যার, নাম্বারটা এখন বন্ধ আছে, তবে লাস্ট লোকেশন ছিল শাঁখারি বাজারে। আমাকে সঠিক শাঁখারি বাজারের কোথায় লাস্ট লোকেশন দেখাচ্ছে সেটা শেয়ার করুন। ঠিক আছে স্যার। এরপর টেলিফোন অফিসার অতনুবাবুর ভাগ্নের লাস্ট লোকেশন শেয়ার করে দেন। ইতিমধ্যে সৌরভবাবু ফিরে আসেন আর এসেই বিক্রমবাবুর কেবিনে প্রবেশ করে কিছু কথা বলতেই যাচ্ছিলেন, তখন অতনুবাবুকে দেখে তিনি থমকে গেলেন। অতনুবাবুকে দেখে তিনি একটু অবাক হলেন। সৌরভবাবুর কথা বুঝতে পেরে ইন্সপেক্টর বিক্রমবাবু বলে উঠলেন, চিন্তা নেই সৌরভবাবু, আপনি যা বলতে এসেছেন বলতে পারেন, অতনুবাবুর সামনেই, কোনো অসুবিধা নেই। সৌরভবাবু তাও ইতস্তত করে বলতে শুরু করলেন, স্যার, আপনি আমাকে যে কাজে পাঠিয়েছিলেন তার খবর এনেছি। যে লিস্ট আপনি দিয়েছিলেন সেসব জায়গায় আমি লোক লাগিয়ে খবর বের করেছি। সব জায়গাগুলো খুবই ভিড়ভাট্টা এলাকা, ফাঁকা জায়গা নেই বললেই চলে। তবে শাঁখারি বাজার এলাকায় একটা জায়গা আছে যেখানে খুব ফাঁকা। সে জায়গায় কিছু বছর আগে একটা কেমিক্যাল ফ্যাক্টরি ছিল, কিন্তু তা এখন বন্ধ হয়ে পড়ে আছে। শুধু সেই জায়গাটায় ফাঁকা, তার আশেপাশের কোনো ঘর, কোনো দোকানদানি কিচ্ছু নেই। এখন যদি বলেন তো আমরা সেখানে যেতে পারি। যেতে তো আমাদের হবেই। আচ্ছা, তবে চলুন ফোর্স রেডি করি, আমাদের কিছুক্ষণের মধ্যেই বেরোতে হবে। কেন স্যার, আপনিও কি তবে কোনো খবর পেয়েছেন? আর অতনুবাবু এখানে কেন? ওনাকে বেশ চিন্তিত লাগছে। কিছু কি হয়েছে? বলবো, সব বলবো, তবে আমাদের হাতে বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি ফোর্স রেডি করুন, আমাদের বেরোতে হবে। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করছি, আমাকে একটু সময় দিন।
এর ঘন্টা দুয়েকের মধ্যে ফোর্স রেডি করে বিক্রমবাবু আর সৌরভবাবু তাদের মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। অতনুবাবু যেতে চেয়েছিলেন, কিন্তু ওনাকে মানা করলেন বিক্রমবাবু, কারণ ওখানে বিপদ হতে পারে। তাই ওনার না যাওয়াই ঠিক হবে। ওনাকে আশ্বাস দিয়ে পুলিশের টিম উল্লেখিত ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঘড়িতে তখন রাত 9টা বেজেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায়। আশেপাশের এলাকা একেবারে চুপচাপ, কোনো জনবসতি নেই। পুলিশের গাড়ি কিছুটা দূরে রেখে সমস্ত পুলিশ পায়ে হেঁটে জুতো পর্যন্ত খুলে এসেছে গাড়িতে। তারপর ধীর গতিতে চলল নিজেদের গন্তব্য। আস্তে আস্তে সব পুলিশ এই বাড়িটা ঘিরে ফেলল। দেওয়ালে কান লাগিয়ে সবাই ভেতরের কথা শোনার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ শোনার পর সবাই বুঝতে পারল ভেতরে কিছু তো হচ্ছে। সারা বাড়ি অন্ধকার, কোথাও কোনো আলোর ছিটে ফোঁটাও নেই। কোনো শব্দ না করে একে একে পুলিশের সব লোক বাড়ির মধ্যে প্রবেশ করল। বাড়ির কিছুটা ভেতর যেতেই বেশ কয়েকজনের কথা শোনা গেল। ইন্সপেক্টর বিক্রম সবাইকে রেডি হতে বলল। সবাই নিজের নিজের পজিশন নিয়ে নেয়। বাড়িটার কোনো কোনো ঘরে এখনো পর্যন্ত বিভিন্ন কাঁচের শিশির বোতল আছে। বেশ কয়েকটি শিশি দেখে মনে হলো এখনো কোনো কেমিক্যাল আছে। সাবধানে টর্চের আলো জেলে এইসব জিনিস সবাই দেখল। বাইরেও অনেক পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে। এমন সময় একটি ঘরের মধ্যে কিছু শব্দ পাওয়া গেল। শুনে মনে হলো কোনো ছেলের গোঙানির শব্দ। সৌরভবাবু বলে উঠলেন, স্যার, এই ঘরেই কি তবে অতনুবাবুর ভাগ্নে আছে? মনে তো হচ্ছে তাই। আচ্ছা, আপনি এক কাজ করুন তো, ওদিকে একটা জানালা আছে, ওটা আস্তে করে খোলা যায় কিনা দেখুন। এরপর আস্তে করে জানলাটা সৌরভবাবু খুললেন। দেখতে পেলেন অন্ধকার ঘরের মধ্যে একটা টিমটিমে আলো জ্বলছে, আর তারই মাঝে একটা 22-23 বছরের ছেলে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে। জ্ঞান নেই, তবে মুখ দিয়ে গোঙানির শব্দ বের হচ্ছে। মুখটা দেখেই বোঝা যাচ্ছে হয়তো ব্যথায় এমনটা করছে। কেউ হয়তো তাকে আঘাত করেছে। বিক্রম স্যারকে আস্তে গলায় সবটা বলল সৌরভ। বিক্রম স্যার এখনই কিছু করতে মানা করলেন। বাড়ির মধ্যে আর কে কতজন আছে সেটা জানার চেষ্টা করলেন। তারপর তারা দুজনে আরও কতজন পুলিশকে নিয়ে ভেতরে গেল। বাড়িটার একেবারে মাঝের ঘরে বেশ কয়েকজনের কথা শোনা গেল। পুলিশের লোক বুঝতে পারল এই ঘরেই সবাই আছে। ঘরের ভেতরে যে সবাই বসে মদ খাচ্ছে সে কথা তাদের কথাবার্তা শুনেই বোঝা গেল। ইন্সপেক্টর বিক্রম সবাইকে ইশারায় বললেন কোনো শব্দ না করে হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করতে। বিক্রমবাবুর অনুমতি পেয়ে সবাই একসাথে ঘরের মধ্যে প্রবেশ করল। এতে ঘরের মধ্যে যারা ছিল তারা ব্যাপারটা বুঝতে পারল না। নিজেদের রক্ষার্থে কিছু করার আগেই পুলিশের রিভলভারের নল তাদের মাথায় এসে ঠেকল। ঘটনাটা এত তাড়াতাড়ি হওয়ার জন্য তারাও কিছু করতে পারল না। পুলিশ সবাইকে গ্রেফতার করল। তাদের জেরা করে একটা বড় কথা জানতে পারল পুলিশ, আর সেটা হলো এই সবের পেছনে কে আছে। যখন সেই প্রশ্নের উত্তর পুলিশ জানতে চাইল, তখন বন্দুকের ভয়ে সবাই আসল অপরাধীর নাম বলে দেয়। পুলিশ সেই নাম শুনে অবাক হন। সেই ঘরের অন্য একটি ঘর থেকে 5-6 জন মেয়েকে উদ্ধার করা হয় অজ্ঞান অবস্থায়। তাদের ডাক্তার চেক করে বলে কোনো হাই ডোজের নেশার জিনিস খাইয়ে অজ্ঞান করে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা এই মেয়েগুলোকে বাইরে পাচার করে দিত, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। পুলিশ সবাইকে গ্রেফতার করে। অন্য ঘর থেকে অতনুবাবুর ভাগ্নেকেও পুলিশ উদ্ধার করে। তারপর ইন্সপেক্টর বিক্রম আর ইন্সপেক্টর সৌরভবাবু দুজনেই সঙ্গে আরও কিছু পুলিশ নিয়ে হাজির হয় একজনের বাড়িতে। নিজের বাড়িতে পুলিশ দেখে একটু অবাক হন শেখর রায়চৌধুরী। উনি হলেন একজন এমএলএ। তিনি পুলিশ থেকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আমার বাড়িতে পুলিশ, কি হয়েছে? আসলে স্যার, আমরা প্রদীপবাবুকে গ্রেফতার করতে এসেছি। উনি কোথায় আছেন? কেন, প্রদীপ কি করেছে? তারপর ইন্সপেক্টর বিক্রমবাবু সমস্ত ঘটনা খুলে বলেন। তখন সেসব শুনে শেখরবাবু বললেন, না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার ভাইপো এমন কাজ করতেই পারে না। সে কথা তো কোর্টে প্রমাণিত হবে। এখন উনি কোথায় আছেন সেটা বলুন। আমি জানি না। দেখুন স্যার, আপনার ভাইপো একজন অপরাধী। তিনি কত মায়ের কোল খালি করেছেন, অনেক পাপ কাজ করেছেন। এখন যদি আপনি ওনাকে বাঁচানোর চেষ্টা করতে চান, তাহলে আপনাকেও আমরা গ্রেফতার করতে বাধ্য হব।
তাই বলছি, বলে দিন উনি কোথায় আছেন। বললাম তো আমি জানি না। আর এমন সময় ঘরের ভেতর থেকে একজন মধ্যবয়স্ক বিধবা মহিলা বের হয়ে বলে উঠলেন, প্রদীপ ছাদের চিলে কোঠায় আছে। তুমি চুপ করো বৌদি। না শেখর, আর না, অনেক হয়েছে। প্রদীপ অন্যায় করেছে, শুধু অন্যায় না, ঘোরতর ও পাপ কাজ করেছে ও। ওকে শাস্তি পেতে হবে। এইভাবে সারা জীবন তুমি ওর পাপকে ক্ষমা করতে পারো না। পুলিশ অফিসার, আপনি ছাদে যান, ওখানেই প্রদীপকে পেয়ে যাবেন। এরপর পুলিশ দলবল নিয়ে ছাদে উঠে কিছুক্ষণের মধ্যেই প্রদীপকে টানতে টানতে নিচে নামিয়ে আনে। তখন প্রদীপবাবু একবার শেখরবাবুর দিকে তাকিয়ে বলে ওঠেন, আঙ্কেল, এটা তুমি কি করলে? হ্যাঁ, এটা তুমি কি করলে? শেখরবাবু কোনো কথা বললেন না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তখন প্রদীপবাবুর মা কুন্তি দেবী সামনে এগিয়ে এসে বলে উঠলেন, তোর আঙ্কেল কিছুই করেনি, যা করেছি আমি করেছি। হ্যাঁ, তুমি তো আমাকে দেখতেই পারো না। আমি কি সত্যি তোমার ছেলে? আমার ভাবতেও অবাক লাগে, অবাক। কথাটা শুনেই কুন্তি দেবী ঠাস করে প্রদীপবাবুর গালে একটা চড় মারলেন আর বললেন, তুই একদম তোর বাবার মতো হয়েছিস। অন্যায় করেও কোনো দিন সে অন্যায় তিনি স্বীকার করেননি, আর তুইও তেমনই হয়েছিস। পারলে নিজের অন্যায়গুলো শোধরানোর চেষ্টা কর, হয়তো তাহলে তোর পাপের প্রায়শ্চিত্ত হবে। এরপর পুলিশ প্রদীপবাবুকে টানতে টানতে নিয়ে চলে গেলেন। অন্যদিকে ইন্সপেক্টর বিক্রমবাবু আর সৌরভবাবু দুজনেই অতনুবাবুর ভাগনাকে নিয়ে ওনার বাড়িতে এলেন। অতনুবাবুর ভাগ্নেকে ফিরিয়ে দিয়ে চলে আসতেই যাচ্ছিলেন, তখন বিক্রমবাবু বলে উঠলেন, অতনুবাবু, আপনার ইন্স্যুরেন্সের টাকা পেলেন? কথাটি শুনে অতনুবাবু থমকে দাঁড়ালেন, সাথে বাড়ির সবাই বিক্রমবাবুর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন বিক্রমবাবু সামনে এগিয়ে এসে বললেন, কেন এখনো পাননি? আর এইভাবে সবাই আমার দিকে তাকিয়ে রইলেন কেন? আমি কি কিছু ভুল কথা বলেছি? সবাই তখনও চুপ। বিক্রমবাবু আবার বললেন, আমি জানি অতনুবাবু, আপনার বাবার চিকিৎসার জন্য অনেক টাকার খরচ হয়েছে, সেই সাথে আরও টাকার প্রয়োজন ছিল, আর এই জন্যই গোডাউনটা আরও বড় করবার জন্য লোন নিয়েছিলেন। সেই সাথে একটা ইন্স্যুরেন্স করিয়েছিলেন যে গোডাউনের কোনো ক্ষতি হয়ে গেলে লোনের টাকা মুকুব হয়ে যাবে। লোনের টাকা মুকুব হয়ে গেছে আশা করি। এমন সময় অতনুবাবু সামনে এগিয়ে এসে বিক্রমবাবুর সামনে হাত জোড় করে বলে উঠলেন, হ্যাঁ স্যার, এটা আমি করেছি স্যার, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি কাউকে খুন করিনি। আগুনটা আমি লাগিয়েছি স্যার, এটা সত্যি। কিন্তু আমি জানতাম না যে গোডাউনের ভেতরে কেউ আছে বলে। হ্যাঁ অতনুবাবু, আমি জানি আগুনটা আপনি এমনভাবেই লাগিয়েছিলেন যে দেখে মনে হয়েছিল শর্ট সার্কিট হয়েছে গোডাউনে, আর তাতেই আগুন লেগেছে। কিন্তু আপনি খুন করেননি। প্রদীপবাবুর কাছে আমরা সবটাই জানতে পেরেছি। যে মেয়েটির বডি আপনার গোডাউন থেকে উদ্ধার করা হয়েছিল, সেই মেয়েটি একজন রিপোর্টার। শহরের মেয়েরা কিভাবে নিখোঁজ হচ্ছে তারই তদন্ত গোপনে করছিল, কিন্তু তার ভাগ্য খুবই খারাপ, তাই শত্রুপক্ষের হাতে সে ধরা পড়ে যায়। ওই জায়গা থেকে পালিয়ে গেলেও শত্রুর হাত থেকে বাঁচতে সে পারেনি। আপনার গোডাউনে মেয়েটি আশ্রয় নেয়, কিন্তু খারাপ লোকগুলো তাকে ধরে ফেলে, তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। আর ঠিক এমন সময়ে আপনি আগুনটা লাগিয়েছিলেন। আগুন লেগে যাওয়ার জন্য সেই দুজন ছেলে গোডাউন থেকে বের হতে পারেনি, তারাও আগুনে পুড়ে মারা গিয়েছে। আর যে মেয়েটির বডি আমরা ঝোপের আড়ালে খুঁজে পেয়েছিলাম, সেই মেয়েটি তাদের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও নিজেকে বাঁচাতে পারেনি। খারাপ লোকেদের হাতে ধরা পড়ে মারা যায়। আপনি আপনার অলক্ষ্যেই সেই বদমাইশি লোকেদের মেরেছেন। সে আগুন না লাগালে এত কিছু সামনেই আসতো না। তাই আপনার উপরে কোনো অভিযোগ নেই। সবটা জেনেও আমি কাউকে কিছু বলিনি। ভালো থাকবেন, আজ আসি। বিক্রমবাবু বাইরে বেরিয়ে এলে সৌরভবাবু বললেন, স্যার, আপনি অসাধারণ। চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিই। কথাটা বলতে বলতে গাড়িতে এসে বসলেন। তখন সৌরভবাবু বললেন, স্যার, একটা জায়গায় খটকা আছে। কোথায়? আপনি জানলেন কিভাবে যে অতনুবাবু আগুনটা লাগিয়েছিলেন? কথাটা শুনে বিক্রমবাবু হেসে উঠলেন। হ্যাঁ, বললেন, ওটা তো আন্দাজে ঢিল ছুঁড়ে মেরেছিলাম। সঠিক জায়গায় লেগে যাবে কে জানতো? হ্যাঁ, মানে তদন্ত করবার সময় আমি জানতে পারি অতনুবাবু গোডাউনের ওপরে ইন্স্যুরেন্স করিয়েছিলেন।
কোনো রকমভাবে গোডাউনের ক্ষতি হলে উনি টাকা পাবেন। তারপর আবার দেখলাম যে 1 মাস আগে ওই গোডাউন বন্ধ রেখে ব্যাংক থেকে একটা মোটা অঙ্কের লোন নিয়েছেন। তাই কেমন যেন একটু খটকা লেগেছিল, তাই আন্দাজে ঢিল ছুড়লাম। এখন সঠিক জায়গায় লেগে গেলে আমি কি করতে পারি বলুন? হ্যাঁ, সত্যি স্যার, আপনি জিনিয়াস। আপনার থেকে কত কিছু শিখছি। আপনি পারেনও বটে। কথাগুলো বলে সৌরভ বাবু আর বিক্রম বাবু হাসতে শুরু করলেন। তিনি আরও বললেন, কেসের জন্য অনেকদিন ভালোভাবে ঘুম হয়নি, আজ একটা লম্বা ঘুম দেব। চলো তাড়াতাড়ি গাড়ি চালাও। জো হুকুম স্যার। এতক্ষণ শুনছিলে তোমরা লেখিকা মৌরুই দাসের কলমে অপরাধের গন্ধ গল্পটি। গল্পের কথকের ভূমিকায় ছিল অচ্যুতা। গল্পটির অন্যান্য চরিত্রে আছে প্রীতম, সুমনা, অতনু, তনয়, শ্রাবণী, রুদ্রনীল, তমাল, ঋতদীপ, প্রত্যুষা। গল্পটির নাট্যরূপ করেছে মৌ। গল্পটির পোস্টার ডিজাইন করেছেন শ্রাবণ্য দে, স্ক্রিবলিং মাইন্ড। সাউন্ড ডিজাইন করেছেন শান্তনু। ভিডিও গ্রাফিক্স করেছেন চঞ্চল রুই দাস। গল্পটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে। সাথে গল্পটির ব্যাপারে তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না। তোমাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম। ততক্ষণের জন্য শুনতে থাকো ফিকশন হরর স্টোরিজ চ্যানেলের গল্প। ফিরে আসবো পরবর্তী নতুন কোনো গল্পে। শুভরাত্রি।